এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে হাজির। আর এখানে দেখতেই পাচ্ছ ছাতু গুলাচ্ছি, তার মানে ছাতু শরবত। আজকে সকালে কিন্তু কিচ্ছু খায়নি, শুধু ছাতু শরবতই খেয়ে আজকে সকালটা শুরু করা হবে। মানে আজকে সকালটা বলতে ব্লগের সকালটা, এটা তো কালকের ব্লগ, তার জন্যই বলছি। তো এখানে দেখো ছাতুটা গুলিয়ে নিয়েছি, আর ছাতুতে কিন্তু এভাবে অল্প করে লেবু চিপে নিলে, এটা তো গন্ধরাজ লেবু, যার তো কোনো তুলনাই হয় না। আর মানে লেবুটাতে এতটাই রস ছিল, দেখো আমি কিন্তু নিয়েছি অনেকটা, তারপরও রয়ে গেছে। এখান থেকে আমার আর দিদি দুজনেরই হয়ে যাবে। পাশে দেখতে পাচ্ছ আরও কটা কাটিং পিস রেখে দিয়েছি লেবু, ওগুলো অবশ্য লাগবে না, কেননা যে লেবুটার রস এতটা আমার আর দিদি এমনিতে হয়ে যাবে। তো চলো তারপরে চলে গেলো রান্না করতে অবশ্যই আসতে হবে, ডেলি ব্লগের তো এটাই মেন পার্ট। তো এখানে আজকে যেগুলো হবে আর কি, সরি আজকে না, বাবাকে আমি আজকে বলে দিচ্ছি, ভয়েসটা আজকে দিল, এই ভিডিওটা কিন্তু আজকের নয়। তো এখানে মাছ ভাজা করা হবে, তার জন্য রেখে দিয়েছি। আর মাছের ঝোলও হবে গুনগুনের মাছের মাথা দিয়ে, আর কিছু কাঁচা মাছ রেখে দিলাম, যেগুলো আজকে আর খাওয়া হবে না, সেগুলো সব ফ্রিজ করে দেবো একদম। আর মাছের তেল পটকা, যেটা তোমরা সবাই জানো আমার সবচেয়ে ফেভারিট, আর আমি তো দেখছি এখন অনেকেরই এটা সবচেয়ে পছন্দের হয়ে গেছে। তো এখন অবশ্য মাছের তেল পটকা যখনই হয় তখন না আমরা আর তরকারিটা খুব কমই খাই, বড়া খাই, এখন বড়াটাই বেশি ভালো লাগে। তো এখন তো ট্রেন্ডিং চলছে বড়ার, তো বড়াটাই খাওয়া হচ্ছে। মাঝে মধ্যে চেঞ্জ করা দরকার, একাশে অনেক ভাজা অনেক খেয়েছি তরকারি, তাই এখন একদম তরকারি বন্ধ, এখন শুধু মাছের তেলের বড়াই খাওয়া হয়। তো এখানে একে একে আমি মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি, আর করা হবে ফিশ ফ্রাইড রাইস। তো তার জন্যই কিন্তু মাছটাকে একটু কড়া করে ভাজা হচ্ছে। আর প্রথমেই দেখলে রান্নাঘরে যখন গেলাম, যে আমি অল্প করে ক্যাপসিকাম গাজর কেটে রেখেছি, তো সেগুলো দেখে তো একটু তো আন্দাজ করতেই পারছিলে হয়তো যে কী করা হবে। তো সেটা কিন্তু কেটে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্যই। তবে এটা ঘরোয়া একদম সিম্পল, ঘরের যে চাল সেই চাল দিয়েই, কোনো লম্বা চাল দিয়ে করছি না, এটা নর্মাল, এটা র্যান্ডাম ফ্রাইড রাইস বলতে পারো। তবে ফিশ দিয়ে যেহেতু করছি তাই ফিশ ফ্রাইড রাইস বলে দিলাম। আর চাটনি হবে, সেই জন্য চাটনি সমস্ত কিছু রেডি করে রাখছি। আর গুনগুনের হচ্ছে এখানে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে, আর ওর ঝোলের মধ্যে কয়েকটা পিস এমনি দিয়ে দেওয়া হয়েছিল, খেলে খেতাম, না খেলে কোনো নেই, রেখে দিয়েছে আর কি করে। আর এখানে হচ্ছে চাটনি, তো চাটনিটা তো বরাবরই তোমরা জানো, আমি চাটনি খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসি। আর এই যে তেল, যে বললাম যে তেলের হবে বড়া, তো সেটা কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে। এটা আবার ছোটো ছোটো করে টুকরো করেছি, তারপরে এটাকে কিন্তু এখন সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দেবো, খাবার আগে ভাজা হবে। তো যাই হোক, পরে কিন্তু আর তেলের বড়াটা ভাজা হয়নি, কেন ওটা একদম চেঞ্জ হয়ে, ওটা আমরা বিকেলে মুড়ি দিয়ে খাবো বলে ওটা আর দুপুরে খাওয়া হয়নি। আর এখানে চাটনিটার মধ্যে অল্প করে খেজুর দেবো, তো সেটা প্রথমে তো ভুলেই গেছিলাম, রান্না করতে করতে যেটা আমার স্বভাব, ভুলে যাই মাঝে মাঝে। তো পরে মনে পড়লো, তো তখন কিন্তু দেখো এখানে চাটনিটা আমার অলমোস্ট হয়েই গেছে। তারপরে আমি এখানে দিলাম অল্প করে খেজুর, তো সেটা দিয়ে কিছু টাইম একটুখানি গরম ফুটিয়ে নিলেই কিন্তু খেজুরটা নরম হয়ে যাবে। আর এই খেজুরটা খুব ভালো, এটা দিদি গুনগুনকে খাওয়ায়, তো ওখান থেকে অল্প করে নিয়েছিলাম আমি। আমাদের যে খেজুরটা সেটার থেকেও কিন্তু এই খেজুরটা বেশ সফট, একদম মানে এই সহজেই গলে যায়। তো এখানে দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর এটা তো গুনগুন খাবে না বলে আমি একটু লঙ্কা দিয়েছিলাম, কারণ কবে গুনগুন খেয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো খাবে না, সেই জন্য লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে কিন্তু গুনগুন এটা বিকেলে খেয়েছিল আবার। তো যাই হোক, ওর কিন্তু ঝাল লাগেনি, মানে ও আমাদের খাবারগুলো ঝাল লাগে না, যদি ওর খাবার যদি একটুও ঝাল হয় তাহলে সেটা আর মুখেই তুলবে না। তো এখানে অল্প করে যে বললাম যে ভাত ছিল, তো অ্যাকচুয়ালি ভাতটা না করা হয়েছিল, তো গুনগুনে যে তুলে নিয়েছিলাম, আর আমাদেরটা রেখে দিয়েছিলাম ভাত ভাজা করবো বলে। আর এখানে ভালো করে ভাজা করে নিয়েছি সবজিটাকে। তারপরে কিন্তু এখানে ভাতগুলো দিয়ে এখন সুন্দর করে ভাজা ভাত করা হবে। ভাজা ভাতই বলতে গেলে এটা, কেননা এর মধ্যে তো ভালো চাল না, লম্বা লম্বা চাল হলে পরে তবু একটা হয়। এটা র্যান্ডাম যেহেতু বলছি, সেজন্য আমি মাঝে মাঝে ভাজা ভাতও বলে দিচ্ছি। আর এক সাইডে বসানো হয়েছিল প্রেসারে গুনগুনের জন্য যে ঝোলটা করা হবে, তো মিষ্টি আলু আর আলু দেওয়া হয়েছে, তো ওই জন্য কিন্তু সেদ্ধটা একটু দেখিয়ে দিলাম। আর ওর ঝোলে তো জাস্ট ফোড়ন দিয়ে করা হয়েছে, আর অল্প করে আদা, আর খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো ছেটানো হয়েছে, তবে সবসময় ছেটানো হয় না, আমি একটুখানি দিলাম ছিটিয়ে। আর মাঝে মধ্যে করা হয় একটু, মানে পাল্টে পাল্টে দিই, কেননা দেখো আমাদের যেরকম মাঝে মধ্যে একটুখানি না পাল্টালে একঘেয়ে খাবার হয়ে যায়, তো আমাদের গুনগুনের কিন্তু আবার খাবারের অনেক ওর মানে রুচি আর কি এখন থেকে আছে, কোন খাবারটা কেমন হবে, কীরকম খেলে ভালো লাগবে, ও কিন্তু সমস্ত কিছু বোঝে। সেই জন্য একটুখানি টেস্টটা ওকে পাল্টে পাল্টে দিই, একঘেয়ে হলে পরে ও আবার খেতে চায় না। তো তার জন্য মাঝে মাঝে এখন করা উচিত, প্রত্যেকের ক্ষেত্রেই উচিত এটা, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। তো গুনগুনে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো খাবার নিয়ে বসে পড়লাম। আর আমাদের কিন্তু সিম্পল খাওয়া দাওয়া,
একটু বেশি করে স্যালাড করে নিয়েছি। আর এই যে দেখো মাছের তেল দিয়ে ভাত ভাজা বা ফ্রাইড রাইস, আর এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লাগে স্যালাড খেতে। তো এটাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। আর সঙ্গে চাটনি ছিল, তবে চাটনিটা শেষ পাতে খেলেই ভালো লাগে, তার জন্য কিন্তু এটা এমনি খেয়ে নিয়েছিলাম। তারপরে শেষ পাতে খেয়েছিলাম অল্প করে চাটনি, আর সাথে তো লঙ্কা থাকতেই হবে, কারণ লঙ্কা ঝাল ঝাল তো ভালোই লাগে। তারপরে কিন্তু বিকালে বানিয়েছিলাম একটা কেক। হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু কেক বানাই, অনেক দিন বানানো হয় না। মাঝখানে বানিয়েছিলাম অবশ্য আমের কেক বানিয়েছিলাম, তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে যদি কোনো দিন আবার বানাই তো অবশ্যই শেয়ার করবো। কিন্তু হ্যাঁ, খেতে কি দারুণ হয়েছিল আমের কেকটাও। তো আমি কিন্তু আমের কেক বানিয়েছিলাম, আর মা বানিয়েছিল আম দিয়ে মালপোয়া, সেটা অবশ্যই শেয়ার করেছিলাম। তো এই দেখো এখন তো রান্নাঘরে যা অবস্থা, দুই বোন দিদি বোন তেল লাগিয়েছে মাথাতে, তেল লাগিয়ে একদম দুই তেল কই হয়ে রান্নাঘরে এসেছি। তার উপরে গরম রে গরম, পুরো ঘেমে গেছি, মানে পুরো জল পড়ছে একদম, দেখতেই পারছো তোমরা। সেটাই আমি আর দিদি দেখাচ্ছিলাম যে দেখো কত গরম। আর ভাবছিলাম যদি এমন হতো যে রান্নাঘরেও যদি এসি থাকতো তাহলে কত যে আনন্দ পেতাম। তো এক সময় মনে হয় যে ঘরের রুমে এসি না থাকলেও রান্নাঘরে কিন্তু একটা এসি লাগানো উচিত, কারণ আমাদের মেয়েদের কিন্তু সবচাইতে বেশি সময় যদি কাটে সেটা হচ্ছে রান্নাঘরেই। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর কেকটাও দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো চলো, তো রাতে একটু কেকও খেয়েছিলাম, কারণ বিকেলে কেকটা বানিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর আমি তো কেক এমনি ভীষণ ভালোবাসি খেতে, আর আমার হাতে কেকটাও সবাই ভালোবাসে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে বানাই। আর অনেক দিন থেকে ছিল কেকের জিনিসগুলো, তার জন্য ভাবলাম যে কেকটা বানিয়ে নিই। তবে কেকটা কিন্তু আমি যেরকম নর্মাল প্রসেসে কেক বানাই সেরকম করে নিই, মিক্সির মধ্যেই সমস্ত কিছু দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম একদম, চিনি টিনি দিয়ে। তারপরে ওর মধ্যে মানে বেকিং সোডা, বেকিং পাউডার সমস্ত কিছু দিয়ে কেকটাকে একদম পুরো ফাটিয়ে নিয়েছিলাম মিক্সিতেই, তারপরে করেছি। এইটা যদি কোনো সময় পারি তো আমি অবশ্যই রেসিপি শেয়ার করবো এইভাবে কেক করার। এত ঘটা করে আলাদা জায়গায় গুলিয়ে টুলিয়ে কেক করার কোনো দরকার নেই, চেলে চুলে কোনো প্রয়োজন পড়ে না। এভাবে কেক করলে কিন্তু খুব ভালো হয় কেকটা। তো এখানে গুনগুন গল্পে কেক দিচ্ছিলাম, তো ওকে তো অনেকটা রিকোয়েস্ট করার পরে অল্প করে দিলাম। তো তো অল্প খেলো, ও তো খায় না সেভাবে না। তো দেখো এখানে গুনগুনকে অনেক রিকোয়েস্ট করছি, খা খা খা, ও খাবে না বলে যাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে রাখছি, খুব ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো।